চাকরির ইন্টারভিউতে আসা মেয়েটিকে কোটিপতি বলল, আমার স্ত্রী হয়ে যাও। এরপর যা হলো তা ভাবতেও পারবেন না। বন্ধুরা, এটি দিল্লির এক সত্য ঘটনা, যেখানে শহরের চাকচিক্য থেকে দূরে এক গ্রামের শেষ প্রান্তে থাকত রাধা। কাঁচা রাস্তা, ভাঙা বিদ্যুতের খুঁটি আর বর্ষায় কাদায় ভরা গলি, এটাই ছিল তার দুনিয়া। রাধার বয়স খুব জোর ২৩-২৪ বছর হবে, কিন্তু তার চোখে বয়সের চেয়ে অনেক বেশি ক্লান্তি ছিল। কারণ ছিল জীবনের সেই আঘাত যা তাকে খুব তাড়াতাড়ি বুঝদার বানিয়ে দিয়েছিল। রাধার বাবা কখনো এক ফ্যাক্টরিতে সামান্য চাকরি করতেন। মা ছোটবেলায় মারা গিয়েছিলেন। মায়ের যাওয়ার পর রাধাই ঘরের মেরুদণ্ড হয়ে গিয়েছিল। পড়াশোনা সে বড় কষ্টে শেষ করেছিল, কখনো টিউশনি করিয়ে, কখনো সেলাই করে, তো কখনো প্রতিবেশীদের বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার কাজ করে। কিন্তু ভাগ্যের হয়তো এসবও মঞ্জুর ছিল না। ২ বছর আগে বাবার প্যারালাইসিসের অ্যাট্যাক হলো। অর্ধেক শরীর অবশ, ওষুধের খরচ, তার উপর গ্রামের ছোট্ট ভাড়াবাড়ি, সব কিছু রাধার কাঁধে এসে পড়ল। সেদিন থেকেই রাধা ঠিক করে নিয়েছিল যে এখন তার এমন একটা চাকরি চাই যা দিয়ে সে তার বাবাকে বাঁচাতে পারবে। মাস জুড়ে দিল্লির অফিসগুলোতে চক্কর কাটছিল। কোথাও অভিজ্ঞতা কম, কোথাও ইংরেজি ঠিক নেই, তো কোথাও বেতন এত কম যে চিকিৎসা তো দূর, ভাড়াও বের হবে না। প্রতিটি প্রত্যাখ্যানের সাথে তার সাহস ভেঙে যাচ্ছিল, কিন্তু বাবার চোখে আশা দেখে সে আবার উঠে দাঁড়াত। সেদিনও ভোরে অন্ধকারে উঠে রাধা বাবাকে ওষুধ দিল, তার পা টিপে দিল আর বলল, বাবা, আজ শেষ চেষ্টা, এবার চাকরিটা হয়েই যাবে। বাবা কিছু বলতে পারলেন না, শুধু তার হাতের তালু আলতু করে চাপ দিলেন। ওই স্পর্শই রাধার জন্য সাহস ছিল। দিল্লির সেই বড় অফিসের সামনে দাঁড়িয়ে রাধার বুক ধরফর করছিল। কাচের উঁচু দালান, ভেতরে ঢুকতেই এসির ঠান্ডা, আর রিসেপশনে দাঁড়িয়ে থাকা দামি পোশাক পরা মেয়েরা, সব কিছু তাকে তার নিজের অবস্থান মনে করিয়ে দিচ্ছিল। সে তার সস্তা সালোয়ার কামিজ আর ওড়না ঠিক করে ফাইলটা শক্ত করে ধরল আর ভেতরে চলে গেল। সে ভেবেছিল কোনো এইচআর তার ইন্টারভিউ নেবে। কিন্তু যখন কেবিনের দরজা খুলল, সামনে বসা লোকটিকে দেখে সে থমকে গেল। সাদা শার্ট, দামি ঘড়ি, শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি। ইনি কোনো সাধারণ লোক মনে হচ্ছিল না। ইনিই ছিলেন এই কোম্পানির মালিক বিকাশ। রাধা বসার ইশারা পেল। ইন্টারভিউ শুরু হল। প্রশ্ন পড়াশুনো নিয়েই ছিল, কাজ নিয়েও ছিল, কিন্তু মাঝে মাঝে বিকাশের নজর রাধার চেহারায় আটকে যাচ্ছিল, যেন সে তার উত্তরের চেয়ে বেশি তার অবস্থা পড়ছিল। বিকাশ জিজ্ঞেস করল, এত পড়াশুনোর পরেও আপনি এত ছোট চাকরির জন্য কেন এসেছেন? রাধা মিথ্যে বলল না, বলল, স্যার, আমার চাকরি দরকার। বেতন কত তার চেয়ে বেশি জরুরি হল আমি কাজটা পাই। বিকাশ আবার জিজ্ঞেস করল, বাড়িতে কে কে আছেন? রাধার গলা ধরে এলো, বলল, শুধু বাবা আছেন, অসুস্থ থাকেন। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। বিকাশ চেয়ার থেকে উঠে জানালার কাছে চলে গেল। বাইরে দিল্লির ছুটন্ত জীবন, আর ভেতরে এক মেয়ে যে পরিস্থিতির সাথে লড়ছিল। কিছুক্ষণ পর বিকাশ ঘুরল আর বলল, আপনি যেতে পারেন। রাধার বুকটা ধক করে উঠল। তার মনে হল আবার সেটাই হল, আরও একটা প্রত্যাখ্যান। সে মাথা নিচু করল আর বাইরে বেরোতে লাগল। তখনই পেছন থেকে আওয়াজ এলো, দাঁড়ান। রাধা ঘুরল। বিকাশের গলার স্বর এখন আগের চেয়ে আলাদা ছিল, ঠান্ডা কিন্তু ভারী। বিকাশ বলল, একটা শেষ প্রশ্ন আছে। রাধা ধীরে বলল, জি স্যার। বিকাশ কোনো ভনিতা ছাড়াই বলল, যদি আমি আপনাকে চাকরি না দিয়ে অন্য কিছু অফার করি? রাধা বুঝতে পারল না, বলল, মানে? তখনই সেই শব্দ যা তার জীবন কাঁপিয়ে দিল তার কানে পড়ল, আমার স্ত্রী হয়ে যাও। এক মুহূর্তের জন্য রাধার মনে হল সে ভুল শুনেছে। তার মস্তিষ্ক শূন্য হয়ে গেল। চোখের সামনে বাবার মুখ, গ্রামের বাড়ি, সব পরিশ্রম ঘুরে গেল। তার হাত কাঁপতে লাগল। তার মনে হলো যেন কেউ তার সম্মান পায়ের তলায় পিষে দিয়েছে। আপনি এমনটা কিভাবে বলতে পারেন? রাধার গলা কাঁপছিল। আমি চাকরির জন্য এসেছি, কোনো সওদা করতে আসিনি। বিকাশ শান্ত রইল, বলল, আমি মজা করছি না, না কোনো বেয়াদবি করছি, শুধু সত্যি বলছি। রাধার চোখে জল এসে গেল, রাগ আর অসহায়ত্বের কান্না। সে বলল, আপনি কোটিপতি, তার মানে এই নয় যে আপনি কারোর অসহায়ত্ব কিনে নেবেন। বিকাশ চেয়ারে বসে পড়ল, বলল, অসহায়ত্ব আমি কিনছি না, আমি শুধু একটা রাস্তা দেখাচ্ছি, সিদ্ধান্ত আপনার।
রাধা কিছু না বলে বাইরে বেরিয়ে এলো। লিফটে তার কান্না থামছিল না। নিচে রাস্তায় দাঁড়িয়ে সে প্রথমবারের মতো নিজেকে খুব ছোট মনে করল। চাকরি মিলল না, তার ওপর এমন অপমান। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, বাবার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার সাফ বলে দিয়েছিলেন, চিকিৎসার জন্য টাকা চাই, নতুবা যা কিছু হয়ে যেতে পারে। রাধা সারা রাত ঘুমাতে পারল না। তার কানে বারবার ওই আওয়াজটা প্রতিধ্বনি হচ্ছিল, আমার স্ত্রী হয়ে যাও। সে বুঝতে পারছিল না সে কাকে বেশি ঘৃণা করবে, ওই বিকাশকে যে এটা বলেছে, নাকি নিজের ভাগ্যকে যে তাকে এই মোড়ে এনে দাঁড় করিয়েছে। বাইরে দিল্লির রাত জেগেছিল, আর এক ছোট্ট ঘরে রাধা বসেছিল, হাতে বাবার ওষুধ আর চোখে ভয়। রাত ধীরে ধীরে কেটে গেল, কিন্তু রাধার চোখ থেকে ঘুম বহু দূরে ছিল। বাবার শ্বাস কখনো দ্রুত, কখনো একদম হালকা হয়ে যাচ্ছিল, আর প্রতিবার রাধার বুক জোরে কেঁপে উঠছিল। সকালের হালকা আলো ঘরে ছড়াতেই সে বাবার কপালে হাত রাখল। জ্বর নামার নামই নিচ্ছিল না। ওষুধের শিশি খালি পড়েছিল, আর পকেটে পড়ে থাকা শেষ নোটটাও। সে বুঝে গিয়েছিল যে এখন দেরি করার মানে বিপদকে নিমন্ত্রণ জানানো। ডাক্তার হাসপাতালে পৌঁছতেই সাফ শব্দে বলে দিয়েছিলেন যে ভর্তি করা জরুরি। ফি শুনে রাধার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে অনেক অনুনয় করল, পুরনো বিল দেখালো, বলল যে সে চাকরি খুঁজছে, টাকা জলদি দিয়ে দেবে। কিন্তু কাউন্টারে বসা লোকটির চোখে কোনো দশা ছিল না। আগে অ্যাডভান্স জমা করান, তারপর কথা হবে, এতটুকু বলে সে ফাইল বন্ধ করে দিল। রাধা বাইরে এসে বেঞ্চে বসে পড়ল, হাত কাঁপছিল। মোবাইলে কন্ট্যাক্ট স্ক্রোল করল। এমন কেউ ছিল না যার কাছে এত বড় অঙ্ক চাওয়া যেতে পারে। বান্ধবী নেহাকে কল করল। নেহার গলার স্বর শুনেই রাধা ভেঙে পড়ল। সব কিছু বলে দিল, ইন্টারভিউ, সেই অদ্ভুত প্রস্তাব, বাবার অবস্থা। নেহা চুপ রইল। তারপর বলল, রাধা, আমি জানি এটা শোনা সহজ নয়, কিন্তু কখনো কখনো জীবন এমন প্রশ্ন করে যার ঠিক ভুল সাথে সাথে বোঝা যায় না। সিদ্ধান্ত তোকে নিতে হবে, আমি শুধু তোর সাথে আছি। ফোন রেখেই রাধা হাসপাতালের জানালা দিয়ে ভেতরে উকি দিল। বাবা বিছানায় পড়েছিলেন, চোখ বন্ধ, চেহারা ফ্যাকাশে। সেই মুহূর্তে তার মনে হল তার সব পড়াশোনা, সব স্বপ্ন, সব সম্মান, সবকিছু এক পাল্লায়, আর অন্যদিকে বাবার নিঃশ্বাস। পাল্লাটা আপনা আপনি ঝুঁকে যাচ্ছিল। সেই সন্ধ্যায় সে একটা সিদ্ধান্ত নিল, কিন্তু মন এখনও সেটা পুরোপুরি মেনে নেয়নি। পরদিন সকালে সে ওই সাধারণ সালোয়ার কামিজ পরল, চুল বাঁধল, আর ওই বড় অফিসের দিকে পা বাড়াল। প্রতিটি পদক্ষেপ ভারী মনে হচ্ছিল, যেন সে নিজেরই বিরুদ্ধে যাচ্ছে। রিসেপশনে সেই একই চাকচিক্য, সেই ঠান্ডা পরিবেশ। নাম বলল, আর কয়েক মিনিটের মধ্যেই তাকে ভেতরে ডাকা হলো। বিকাশ, যার নাম সে এখন জেনেছিল, শান্ত হয়ে বসেছিল, যেন সে জানত যে রাধা আসবে। সে চেয়ারের দিকে ইশারা করল। রাধা বসে পড়ল, নজর মাটিতে। কিছুক্ষণ চুপ থাকল। তারপর রাধা নিজেই বলল, আপনি কাল যা বলেছিলেন আমি সে ব্যাপারেই কথা বলতে এসেছি। বিকাশ কোনো ভাবভঙ্গি না বদলে বলল, আমি শুনছি। রাধা গভীর শ্বাস নিল। আমি বাধ্য হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। যদি আপনি মজা করে থাকেন তবে পরিষ্কার বলে দিন। বিকাশ সোজা হয়ে বসল। আমি মজা করিনি, আর না কোনো ধরনের অসৎ উদ্দেশ্য আছে। আমি যা বলছি সেটা একটা সমঝোতা। সমঝোতা? রাধার গলায় তিক্ততা ছিল। হ্যাঁ, বিকাশ বলল, 1 বছরের বিয়ে। এই সময়ে আপনার জীবনের সব প্রয়োজন আমার দায়িত্ব হবে, চিকিৎসা, ঘর, সম্মান এবং চাকরিও। বিনিময়ে আপনি আমার স্ত্রী হবেন, কাগজে কলমে। রাধার বুক দ্রুত ধরফর করতে লাগল। আর 1 বছর পর আপনি মুক্ত, বিকাশ বলল। যদি চান তো চলে যাবেন, কোনো চাপ নেই। রাধা প্রথমবার তার চোখের দিকে তাকাল। সেখানে না ছিল লালসা, না অহংকার, শুধু অদ্ভুত এক ক্লান্তি। সে সাহস করে জিজ্ঞেস করল, কেন? আপনি যে কোনো মেয়েকে বিয়ে করতে পারেন, তাহলে আমিই কেন? বিকাশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, কারণ আমার এমন স্ত্রী চাই না যে আমার সম্পদকে ভালোবাসবে। আমার এমন মানুষের প্রয়োজন যে বিপদে পড়েও মিথ্যে বলে না। এই উত্তর রাধাকে আরও বিভ্রান্ত করে দিল। তার মনে হলো যেন কেউ তার ভেতরটা দেখছে। সে ধীরে বলল, আমার সময় চাই। আপনার কাছে সময় কম, বিকাশ কঠোরতা ছাড়াই বলল, কিন্তু সিদ্ধান্ত আপনার। রাধা বেরিয়ে এলো, মাথা শূন্য ছিল। সোজা হাসপাতালে পৌঁছাল। বাবার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন, আজ টাকার ব্যবস্থা না হলে দেরি হয়ে যেতে পারে। রাধার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বাবার হাত ধরল। বাবা কোনো মতে চোখ খুললেন আর বিড়বিড় করলেন, মা, নিজেকে বেঁচে দিস না। এই শব্দগুলো রাধার বুকে ছুরির মতো বিঁধল। সে বাইরে এলো, দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। নিজেকে প্রশ্ন করতে লাগল, এটা কি বিক্রি করা,
নাকি বাঁচানো? ইজ্জত কি শুধু পরিস্থিতি দিয়ে ঠিক হয় নাকি উদ্দেশ্য দিয়ে? সন্ধ্যা হতে হতে সে ওই নম্বরে ডায়াল করল। ওপাশে গলা শান্ত ছিল। আমি প্রস্তুত, রাধা বলল, কিন্তু গলা ধরে এলো। কিন্তু আমার শর্ত আছে। বলুন, বিকাশ বলল। আমার বাবার চিকিৎসা সবার আগে, রাধা বলল। আর কোনো মিথ্যে নয়। যদি কখনো আমার মনে হয় আমি বোঝা, তো আমি চলে যাব। মঞ্জুর, উত্তর এলো। পরদিন সকালে হাসপাতালে তোলপাড়, ফি জমা হয়ে গেছে, সিনিয়র ডাক্তাররা এসে গেছেন, ভালো কেবিনে শিফট করা হয়েছে। রাধা সবকিছু দেখছিল যেন অন্য কারো জীবন। বাবার অবস্থা একটু সামলালে তার মনে একটু স্বস্তি মিলল। দুদিন পর একটা সাদামাটা কোর্ট ম্যারেজ, না ব্যান্ড, না বাজা, না আত্মীয়দের ভিড়। রাধা কাগজে সই করল, হাত কাঁপছিল। সামনে বিকাশ দাঁড়িয়েছিল, এখন তার স্বামী, অন্তত কাগজে কলমে। সে রাধার দিকে তাকালো আর বলল, ভয় পাবেন না, আমি আমার কথা রাখব। রাধা মাথা নাড়াল। ভেতরে কোথাও কিছু ভাঙছিল, আবার কোথাও কিছু গড়েও উঠছিল। কোর্টকিকে বের হবার সময় সে আকাশের দিকে তাকালো, মেঘ জমেছিল। তার মনে হল জীবনও বোধহয় পরিষ্কার হওয়ার আগে আরও কিছুক্ষণ বর্ষণ করবে। রাধার জীবন এখন অন্য কারো মতো হয়ে গিয়েছিল। যে বাড়িতে সে এসেছে সেটা বাড়ি নয়, একটা বিশাল বাংলো ছিল। উঁচু দেয়াল, ২৪ ঘণ্টা গার্ড, আর ভেতরে নিস্তব্ধতা। সব জিনিস দামি ছিল, চকচকে ছিল, কিন্তু তাতে উষ্ণতা ছিল না। সকালে চোখ খুললে সামনে বড় ঘরের সাদা ছাদ থাকত, আর মনে এক অদ্ভুত শূন্যতার আওয়াজ প্রতিধ্বনি হতো। সে এখন কারো স্ত্রী ছিল, কিন্তু সেই সম্পর্কে নাম ছাড়া আর কিছুই ছিল না। বিকাশ, যাকে দুনিয়া ব্যবসায়ী কোটিপতি বলতো, তার সাথে দেখা দিনে মাত্র ২-৩ বার হতো। না বেশি কথা, না প্রশ্ন। বিকাশ নিজের কাজ করত, রাধা নিজের। বিকাশ কথা রেখেছিল। বাবার চিকিৎসা ভালো হাসপাতালে চলছিল, ওষুধ সময় মতো পাওয়া যাচ্ছিল। রাধা রোজ তাদের সাথে দেখা করতে যেত, আর প্রতিবার বাবার চোখে স্বস্তি দেখে নিজেকে বোঝাত, হয়তো এটাই ঠিক ছিল। ধীরে ধীরে রাধা ওই বাড়ির দিনলিপি বুঝে নিল। কাজের লোকদের আসা যাওয়া, গাড়ির আসা যাওয়া, মিটিংয়ের ফোন। কিন্তু সে একটা জিনিস খেয়াল করল, বিকাশের রাতগুলো। প্রায় গভীর রাত পর্যন্ত তার ঘরের আলো জ্বলত। কখনো কখনো রাধা ওঠে জল খেতে গেলে তাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখত, একা সিগারেটের ধোঁয়ায় ডুবে থাকা। এক রাতে সামস করে রাধা জিজ্ঞেস করেই ফেলল, আপনি ঘুমান না কেন? বিকাশ চমকে উঠল, তারপর হালকা হাসি ফুটল। ঘুম বিশ্বাসের সাথে আসে, সে বলল, আর আমি বিশ্বাস করতে জানি না। এই উত্তর রাধার মনে কোথাও আটকে গেল। সে কিছু বলল না, কিন্তু সেই রাতে অনেকক্ষণ ভাবতে থাকল, সব ধনী হওয়ার পেছনে কি এত একাকিত্ব থাকে? দিন কাটতে লাগল। রাধা নিজেকে অলস বসে থাকতে দিল না। সে ঘরের কাজে নাক গলাল না, কিন্তু ব্যবস্থা শুধরাতে লাগল। কাজের লোকদের সাথে নরমভাবে কথা বলত, তাদের সমস্যার কথা শুনত। ড্রাইভারের ছেলে স্কুলে যেতে পারছিল না, রাধা তার ভর্তির ব্যবস্থা করে দিল। মালির স্ত্রী অসুস্থ ছিল, রাধা ডাক্তার ডেকে দিল। এই ছোট ছোট কাজ তাকে শান্তি দিত, যেন সে আবার মানুষ হয়ে উঠছে। একদিন সে স্টোর রুমে একটা পুরনো বাক্স পেল, ধুলোয় ভরা, তালা ভাঙা। ভেতরে কিছু ফাইল, ছবি আর একটা পুরনো ডায়েরি ছিল। ডায়েরির পাতা হলুদ হয়ে গিয়েছিল। না ভেবেই রাধা সেটা খুলে ফেলল। প্রথম কিছু পাতা খালি ছিল, তারপর হঠাৎ লেখা শুরু হল, কাঁচা হাতে ব্যথায় ভরা। সে পড়তে শুরু করল, আর প্রতি লাইনের সাথে তার মনের ভার বাড়তে লাগল। ওই ডায়েরিতে বিকাশের অতীত ছিল, কিভাবে সে একসময় ছোট শহর থেকে এসেছিল, খালি পকেট আর বড় স্বপ্ন নিয়ে। কিভাবে সে দিনরাত পরিশ্রম করেছে, আর কিভাবে সে প্রথমবার ভালোবেসেছিল। তার প্রথম বিয়ে, যাকে সে তার সব কিছু দিয়ে দিয়েছিল, কিন্তু যেমন যেমন টাকা এলো সম্পর্কে ফাটল ধরল। ওই মেয়ে যে একসময় বিকাশের সাথে মাটিতে বসে চা খেত, সেই সম্পদের সাথে বদলে গেল। তারপর একদিন সে সাফ বলে দিল, আমার এই জীবন চাই না। রাধা পড়তে পড়তে কাঁপতে লাগল। ডায়েরির শেষ লাইন ছিল, আজ আমি ঠিক করে নিলাম, এখন বিয়ে কখনো ভালোবাসার জন্য হবে না। ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয়। রাধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে প্রথমবার অনুভব করল যে বিকাশ পাথর নয়, জখমি ছিল। সেই রাতে সে ডায়েরি ওখানেই রেখে দিল, যেন কিছুই দেখেনি। কিন্তু তার ব্যবহারে পরিবর্তন এসে গিয়েছিল। এখন সে তাকে দেখে চুপ থাকত না, চায়ের কথা জিজ্ঞেস করত, ওষুধের কথা মনে করিয়ে দিত। একদিন সে বিকাশের জন্য বাড়ির তৈরি খাবার পাঠাল। বিকাশ অবাক হয়ে দেখল, তারপর কিছু না বলে খেয়ে নিল। সেই সন্ধ্যায় বিকাশ প্রথমবার বলল,
ধন্যবাদ। এই একটা শব্দ রাধার জন্য অনেক বড় ছিল। বর্ষাকাল এসে গেল, এক সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। জেনারেটর চালু হতে দেরি ছিল। রাধা বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ বিকাশও চলে এলো। দুজনে চুপচাপ বৃষ্টি দেখতে থাকল। কিছুক্ষণ পর বিকাশ বলল, আপনি চাইলে এই বিয়েটা শুধু কাগজ পর্যন্তই রাখতে পারেন, আমি কোনো আশা রাখি না। রাধা প্রথমবার ভয় না পেয়ে উত্তর দিল, আর আপনি চাইলে নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করতে পারেন। বিকাশ তার দিকে তাকাতে লাগল। তার চোখে প্রশ্ন ছিল, বিস্ময় ছিল। আপনি আমার অতীত জানেন না, সে বলল। রাধা ধীরে বলল, অতীত জানার দরকার নেই, ব্যথা চিনতে পারাটাই যথেষ্ট। সেই রাতে দুজনে অনেকক্ষণ কথা বলল, কোনো শোরগোল ছাড়া, কোনো শর্ত ছাড়া। রাধা তার গ্রামের গল্প শোনাল, মায়ের স্মৃতি, বাবার অসুস্থতা। সে তার ভয়ের কথা বলল, যে সে কোথাও হারিয়ে না যায়, সে যেন শুধু একটা সমঝোতা হয়ে না রয়ে যায়। আর বিকাশ প্রথমবার নিজের ভেতরের ভয় স্বীকার করল, যে সে আবার বিশ্বাস করতে ভয় পায়। দিন গড়ানোর সাথে সাথে সম্পর্ক বদলাতে লাগল। এখন বিকাশ অফিস থেকে ফিরে সোজা ঘরে যায় না, কখনো কখনো রাধার কাছে দিনের ব্যাপারে জিজ্ঞেস করে নেয়। একবার বিকাশ রাধাকে অফিসের এক ইভেন্টের সাথে যেতে বলল। সবার নজর তাদের ওপর ছিল, কেউ অবাক, কেউ হিংসায় ভরা। কিন্তু রাধা প্রথমবার নিজেকে ছোট মনে করছিল না। সে সোজা দাঁড়িয়েছিল, শান্ত আত্মবিশ্বাসে ভরা। সেই রাতে যখন তারা ফিরল, বিকাশ হঠাৎ বলল, আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি। রাধার বুক ধক করে উঠল। কেন? সে জিজ্ঞেস করল। বিকাশের গলা ভেঙে গেল। কারণ আমি তোমাকে আমার অতীতের শাস্তিতে বেঁধে দিয়েছি, তুমি এর যোগ্য নও। রাধা প্রথমবার তার হাতের উপর হাত রাখল। যদি এটা শাস্তি হয়, সে বলল, তবে হয়তো আমাদের দুজনেরই এটার প্রয়োজন ছিল। সেই মুহূর্তে কিছু বদলাল। কোনো প্রতিশ্রুতি হল না, কোনো ইজহার হল না, কিন্তু ঘরের বাতাস বদলে গেল। সমঝোতার জায়গা আপনজন নিতে লাগল। রাধা জানত যে এখনও পথ সহজ নয়। 1 বছরের শর্ত, সমাজের দৃষ্টি, বিকাশের ভয়, সব এখনও বাকি ছিল। কিন্তু এখন সে একা ছিল না। সে এটাও বুঝতে পেরেছিল যে এই গল্পটা এখন শুধু আর অসহায়ত্বের নেই। কোথাও না কোথাও দুটি ভাঙা মানুষ একে অপরের জখমে মলম লাগাতে শিখছিল। আর হয়তো এটাই সবচেয়ে বিপজ্জনক মোড় ছিল, কারণ এখন মন জড়িয়ে পড়েছিল। সময় যেন ডানা মেলে উঠতে লাগল। রাধা নিজেও বুঝতে পারল না যে কখন ওই একটা বছর তার জীবনে মিশে গেল। যে বিয়েকে সে অসহায়ত্ব বলেছিল, সেই সম্পর্কই এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। ওই বড় বাড়িতে এখন আর নিস্তব্ধতা বিধত না। সকালে চায়ের সুবাস থাকত, সন্ধ্যায় হালকা কথাবার্তা, আর রাতে কখনো কখনো বারান্দায় চুপচাপ বসে থাকা। কিন্তু এখন সেই নীরবতা আর বোঝা মনে হতো না। বাবার শরীর এখন বেশ ভালো হয়ে গিয়েছিল। তিনি হেসে রাধার সাথে কথা বলতেন, আর প্রতিবার বলতেন, মা, ভগবান তোকে অনেক সাহস দিয়েছে। রাধা শুধু মাথা নিচু করে নিত। সে তাকে এটা বলতে পারত না যে এই সাহসের পেছনে কতবার তার মন ভেঙেছে। এক সন্ধ্যায় বিকাশ রাধাকে অফিস থেকে তাড়াতাড়ি ডাকল। ফোনে তার গলা গম্ভীর ছিল। রাধা ঘাবড়ে গেল। যখন সে পৌঁছল, দেখল কনফারেন্স রুমে কিছু লোক বসে আছে। এক মহিলাও ছিলেন। দামি কাপড়, শক্ত চেহারা। রাধাকে দেখেই ওই মহিলার চোখে হিংসে জ্বলে উঠল। সে ছিল তার প্রথম স্ত্রী। রাধার হঠাৎ নিজের জায়গাটা খুব ছোট মনে হতে লাগল। সে চুপচাপ একপাশে বসে পড়ল। ওই মহিলা কোনো ভূমিকা ছাড়াই বলা শুরু করল, কিভাবে পরিস্থিতি বদলে গেছে, কিভাবে ভুল বোঝাবুঝি হয়েছিল, আর কিভাবে এখন সে নিজের জায়গা ফিরে পেতে চায়। তার প্রতিটি কথায় অধিকার ছিল, যেন রাধার কোনো অস্তিত্বই নেই। রাধা বিকাশের দিকে তাকাল। তার চেহারায় কোনো ভাবভঙ্গি ছিল না। মিটিং শেষ হতেই সবাই চলে গেল। ঘরে এখন শুধু দুজনেই ছিল। যদি আপনি চান, রাধা খুব ধীরে বলল, তবে আমি সরে যাব। আমাদের চুক্তিও শেষ হতে চলেছে। বিকাশ তার দিকে তাকাল। প্রথমবার তার চোখ ভেজা ছিল। তোমার কি মনে হয়, আমি এখনও সেই মানুষই আছি? সে জিজ্ঞেস করল। রাধা চুপ রইল। কিছুদিন পর কোর্টের তারিখ ছিল। সেই একই কোর্ট যেখানে 1 বছর আগে বিকাশ কাঁপা হাতে সই করেছিল। আজও কাগজ ছিল, কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছিল। ডিভোর্স পেপার সামনে রাখা ছিল। বিকাশ সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছিল। বাড়ি, টাকা, নিরাপত্তা সব রাধার নামে। এটা তোমার অধিকার, বিকাশ বলল। তুমি যা দিয়েছ তার সামনে এসব কিছুই না। রাধা কাগজগুলো তুলে নিল। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে না দেখেই সই করে দিল। সেই মুহূর্তে তার বুকটা খালি হয়ে গেল।
যেন কেউ সবকিছু কেড়ে নিয়েছে। তখনই দরজা খুলল। ওই মহিলা ভেতরে এলো। তার মুখে জয়ের হাসি ছিল। এখন তো রাস্তা পরিষ্কার, সে বলল। বিকাশ প্রথমবার কঠোর গলায় উত্তর দিল, রাস্তা পরিষ্কার হয়নি, সত্য সামনে এসেছে। সবাই চমকে গেল। বিকাশ রাধার দিকে তাকালো আর বলল, 1 বছর আগে আমি এক ভীত মেয়েকে বলেছিলাম আমার স্ত্রী হয়ে যাও। সেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল, কারণ স্ত্রী কোনো সমঝোতা হয় না। তারপর বিকাশ ওই মহিলার দিকে তাকালো, তুমি আমাকে শিখিয়েছ টাকা কি হয়, কিন্তু রাধা আমাকে শিখিয়েছে মানুষ কি হয়। কোর্টে নিস্তব্ধতা নেমে এলো। বিকাশ উকিলকে বলল, এই ডিভোর্স হবে না, এই বিয়ে শেষ হবে না। রাধার চোখ বড় বড় হয়ে গেল। আপনি কি বলছেন? তার গলা কাঁপছিল। বিকাশ তার সামনে এসে দাঁড়াল। যদি তুমি চাও তো মুক্ত হয়ে যেতে পারো, কিন্তু যদি তোমার এক বিন্দুও চায় যে এই সম্পর্ক থাকুক, তবে এবার আমি ভিক্ষে চাইব না, সত্যি বলবো, আমি তোমাকে ভালোবাসি। রাধার জন্য সেই মুহূর্তটা স্বপ্নের মতো ছিল। তার মনে পড়ল সেই প্রথম দিন, সেই অপমান, সেই অসহায়ত্ব। আর আজ বিকাশ তার সামনে দাঁড়িয়ে, কোনো অহংকার ছাড়া, কোনো শর্ত ছাড়া। বিকাশ কাঁপা হাতে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলল। কোর্টের বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রাধা বৃষ্টিতে দাঁড়িয়ে কাঁদছিল, কিন্তু এই কান্না ব্যথার ছিল না। বিকাশ তার হাত ধরল। প্রথমবার তার হাত গরম ছিল। কয়েক মাস পর সেই একই অফিস, একই দালান। এবার রাধা সেখানে কর্মচারী হিসেবে নয়, বরং এক সম্মানিত মহিলা হিসেবে দাঁড়িয়েছিল। বিকাশ নিজের পায়ে দাঁড়াতে শিখে গিয়েছিল। রাধা এখন শুধু কারো স্ত্রী ছিল না, সে ছিল নিজের পরিচয়। গল্প এখানেই শেষ হয় না, কিন্তু এখানে একটা কথা অবশ্যই বোঝা যায়, কখনো কখনো জীবন আমাদের এমন মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে ঠিক আর ভুল পরিষ্কার দেখা যায় না। কিন্তু যদি উদ্দেশ্য সৎ হয়, তবে সবচেয়ে ভুল শুরুও সবচেয়ে সুন্দর পরিণামে পৌঁছাতে পারে। এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনি রাধার জায়গায় হতেন, তবে কি আপনিও সেই একই সিদ্ধান্ত নিতে পারতেন? বাধ্য হয়ে তৈরি হওয়া সম্পর্ক কি কখনো সত্যিকারের ভালোবাসা হতে পারে? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটি আপনার হৃদয়ের কাছের কোনো মানুষের কাছে অবশ্যই পৌঁছে দিন। এমনই সত্য হৃদয় নাড়িয়ে দেওয়া গল্পের জন্য চ্যানেলকে ফলো করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনি এই গল্প থেকে কী শিক্ষা নিয়ে যাচ্ছেন।